গীতার কথা বলার স্টাইল শুনেই সত্যিটা জেনে গেল সাত্বিক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গিনি কথা বলবে বলে ঠিক করেছে স্বস্তিক যাকে ভালোবাসে তার সাথে। এরপর তার সাথেই কথা বলতে শুরু করে আর বলে, আমি স্বস্তিকের বৌদি বলছি, তোমার নামটা জানতে পারি? তখনই গীতা বলে, কেন? তার আগে বলুন কেন ফোন করেছেন। গিনি তখন বলে, আমার দেওর তোমার জন্য একটা আংটি নিয়ে গেছিল, ও কি সেটা তোমাকে পরিয়ে দিয়েছে? তখনই গীতা বলে, হ্যাঁ পরিয়ে দিয়েছে। এরপর গিনি বলে, তুমি কি ওটাকে অ্যাকসেপ্ট করেছো? আর আমার দেওরকে কি তুমি ভালোবাসো? কি হলো, চুপ করে আছো কেন, বলো। তখন গীতা বলে, না আমি ওটাকে অ্যাকসেপ্ট করিনি। আর ঠিক তখনই ফোনটা কেড়ে নেয় স্বস্তিকের মা আর বলে, আমি স্বস্তিকের মা বলছি। এই সত্যি করে বলো তো, কে তুমি? হ্যাঁ, কে তুমি? তুমি কোথায় থাকো? তোমার বাবা কি করে? আর তোমাদের কত সম্পত্তি আছে? কতলা বাড়ি আছে তোমাদের? কটা গাড়ি আছে? সমস্ত কথা শুনেই প্রচণ্ড রেগে গেছে এবারে গীতা আর বলে, আমি কি করি, আমার বাবা কি করে সেটা আপনাকে জানিয়ে আমি কি করব? আপনাদের মতন অত বড়লোক নই আমরা। আমার বাবা হলো অ্যাডভোকেট। আর ঠিক সেই মুহূর্তেই ফোনটা নিয়ে নেয় স্বস্তিক আর বলে, তোমরা আমার ভালোবাসার মানুষের সাথে এই রকমভাবে ব্যবহার করতে পারো না, কোনোভাবেই না। এরপর সাত্বিক বলে, শোন, তুই যে মেয়েটাকে ভালোবাসিস তার নামটা কি সেটা বলতো, কোথায় থাকে সে? স্বস্তিক বলে, কেন বলবো? কোনোভাবেই বলবো না, কারণ তোদেরকে আমার খুব একটা বিশ্বাস বা ভরসা কোনোটাই হয় না। এরপর যে তোরা কলকাঠি নাড়বি না তার কি কোনো ঠিক ঠিকানা আছে? তখনই স্বস্তিকের মা বলে, দেখ সাত্বিক, দেখ তোর ভাই কিভাবে আমাদেরকে অবিশ্বাস করে ভুল করছে। এরপর স্বস্তিক বলে, তুই আমাদেরকে এতটা অবিশ্বাস করিস, বল সত্যিটা। কিন্তু কোনোভাবে স্বস্তিক সত্যিটা বলতে চায় না। আর তখন গিনি বলে, একটা ব্যাপার কেমন যেন অদ্ভুত লাগছে, এই মেয়েটার গলাটা আমার খুব চেনা লাগছে, মনে হচ্ছে এই গলাটা আমি আগেও কোথাও একটা শুনেছি, কিন্তু কে সে? মা আপনি চিন্তা করবেন না, স্বস্তিক কাকে ভালোবাসে সেটা খুঁজে বার করার দায়িত্ব আমার। আমি সেই মেয়েটাকে ঠিক খুঁজে বার করব, আপনি একদম ভাববেন না। এর মধ্যেই তখনই স্বস্তিকের কথা ভাবতে থাকে বারবার করে সাত্বিক আর বলে, এটা তোমার দায়িত্ব না গিনি, এইটা আমাকেই বুঝে নিতে দাও, আমি খুঁজে বার করব। এর মধ্যেই গীতা বেরোবে বলে রেডি হচ্ছে আর ভজন অন্যদিকে দাবার চাল দিতে থাকে আর বলে, চারজন গুন্ডা যারা প্রফেশনালি গুন্ডামি করে, এবার তাদের সাথে তুমি মিট করবে গীতা এলএলবি, আর তারপরেই বুঝবে কেমন লাগে অ্যাডভোকেট গাঙ্গুলি। আর অন্যদিকে পদ্ম তখন বলে, দিদি কিছুদিন পরেই কৃপানের কেসটা কোর্টে উঠবে তাই না? কৃপান দাদাবাবু যদি আবার বেরিয়ে যায়, ও তো এবারে আমাকে শেষ করে দেবে। তখনই পদ্মর কথা শুনে গীতা বলে, কক্ষনো না, ও কিচ্ছু করতে পারবে না, তার আগেই ওকে শায়েস্তা আমি করে দেব, তুই চিন্তা করিস না পদ্ম। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে গীতা আর ভজনের প্ল্যান অনুযায়ী সেই ময়না দৌড়াতে শুরু করে দেয় আর ঠিক সেইভাবেই গাড়ির সামনে এসে পড়েছে অ্যাডভোকেট গাঙ্গুলির। আর তখন গীতা বলে, কিরে দিবালোকে একটা মেয়ের পিছনে ছুটছিস, লজ্জা করে না? চারজন গুন্ডাকে এই বলেই এবারে মারতে শুরু করে দেয় গীতা। আর অন্যদিকে ভজন গুটি সাজাচ্ছে আর বলে, এতক্ষণে নিশ্চয়ই অ্যাডভোকেট গাঙ্গুলি খবর হয়ে গেছেন। আর তখন এমনভাবে মারছিল গুন্ডাগুলোকে যে গুন্ডাগুলো কিছুই করে উঠতে পারে না। আর অন্যদিকে ময়না সেই সময় তাড়াতাড়ি করে ফোন করেছে ভজনকে আর গাড়ির লুকিং গ্লাসে সেটা দেখতে পেয়ে গেছে গীতা। এরপর ময়না বলে, কাদেরকে পাঠিয়েছেন গুন্ডামি করতে? সব এক একটা অষ্টরম্বা, কাজের দ্বারা কিচ্ছু হবে না, বাকিটা আমাকেই সামলাতে দিন। এই বলেই ফোনটা কেটে দেয়। আর গীতা যে লুকিং গ্লাসে অলরেডি ময়নার চরিত্র সম্পর্কে জেনে গেছে, ক্যারেক্টার বুঝতে পেরে গেছে, তখন চুপ হয়ে গেছে আর বলে, চলুন আপনি আমার সাথে। এরপর থানার বড়বাবুকে ফোন করে বলে, বড়বাবু আমি এক্ষুনি আসছি, আপনার সাথে অনেক কথা আছে। এরপর এই বড়বাবুর সামনে ওই মেয়েটাকে নিয়ে যাবে বলে ঠিক করেছে গীতা। তার আগে গীতাকে বাইরের টেবিলে বসায় এফআইআর করার জন্য। বড়বাবু তখন বলে, বলো কি হয়েছে? আর তখনই গীতা বলে, হুবহু পদ্মর কেসটা যেমন হয়েছিল ঠিক তেমনটাই হয়েছে এই মেয়েটার সাথেও। আমি গাড়ি নিয়েই বেরোচ্ছিলাম আর ঠিক তখন আমার গাড়ির সামনে এসে পড়ে। তবে ওই চারজন ছিল নর্মাল মানুষ, আর এই চারজন যারা ছিল তারা ছিল এক একটা গুন্ডা, প্রফেশনাল কিলার, যারা আমাকেই টার্গেট করবে বলে এসেছিল। বড়বাবু বলে, কি বলছো? আমি তো বুঝতেই পারছি না সবটা। তখনই গীতা বলে, ইয়েস, আমি যেটা বলছি সেটা একদমই ঠিক। এটা হচ্ছে ওই মুখার্জি বাড়ির প্ল্যান, তবে এই প্ল্যানটা ওই জুনিয়র ভজন মিত্তির ছাড়া আর কারোর হতে পারে না। ওই মেয়েটা যখন লুকিং
ক্লাসের দিকে তাকিয়েছিলাম, মেয়েটা কথা বলছিল তখন ফোনে কারোর সাথে। আর এই সমস্ত মেয়েরা সাধারণত এরকম প্ল্যানই করে থাকে। এরপর মেয়েটা ভেতরে চলে আসে আর বড়বাবু তো আগে থেকেই সবটা জেনে নিয়েছে গীতার থেকে। ওকে একটু ঘাটানোর চেষ্টা করে আর জিজ্ঞেস করে, তোমার নাম কি? তখন বলে ময়না। এরপর বড়বাবু বলে, তা তুমি এখানে কোথায় এসেছিলে? ময়না বলে, আমি এক বাড়িতে কাজ করতাম, সেখান থেকে আমাকে চলে যেতে বলে, আর তারা এখন বেড়াতে গেছে। আমার মামার ঠিকানাটা কাগজে লেখা ছিল, মামার ঠিকানাটা এখন হারিয়ে গেছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এই দিদি ছিল বলে আমি এই যাত্রায় বেঁচে গেছি, না হলে আমার বাঁচার চান্স ছিল না বললেই চলে। তখনই বড়বাবু বলে, খুব মুশকিল হলো তো, এবারে তুমি কি করবে বলো তো, কোথায় থাকবে? তখনই গীতা বলে, বড়বাবু ও আমার কাছেই থাকবে, হ্যাঁ, ওকে আমি একেবারে অতিথির মতো আপ্যায়ন করব, আপনি একদম চিন্তা করবেন না। বড়বাবু বলে, কি বলছো তুমি? গীতা তখন বলে, হ্যাঁ বড়বাবু, ও আমার কাছে থাকবে। তারপরেই বড়বাবু বলে, তোমার বাড়িতে তো অলরেডি পদ্ম আছে, আবার ওকেও রেখে দেবে? গীতা বলে, হ্যাঁ, অসুবিধার তো কিছু নেই, থাকুক না, যতদিন ইচ্ছে হয় থাকুক, তারপরে বাকিটা আমি বুঝে নেব। বড়বাবু বলে, ঠিক আছে, তুমি যখন বলছো, তোমার কথার উপরে তো আর আমি জেদ করতে পারি না। এর মধ্যেই তখনই গীতা ভাবে এবার ভজন মিত্তির সাথে কথা বলতে হবে। তারপরে মেয়েটাকে একটু চা জল খাবার খাওয়ার জন্য বাইরে পাঠিয়ে দেয়। গীতা সেই সুযোগে ভজন মিত্তিরকে ফোন করে বলে, তা 4জন গুন্ডাকে পারিশ্রমিক দিয়েছিলেন, সেটা দয়া করে ফিরিয়ে দেবেন, কারণ তারা না আমার কোনো ক্ষতি করতে পারেনি। ভজন মিত্তির বলে, এসব আপনি কি বলছেন? হ্যাঁ, কি বলছেন অ্যাডভোকেট গাঙ্গুলি? অ্যাডভোকেট গাঙ্গুলি তখন বলে, ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না ভজন মিত্তির, শেষ পর্যন্ত এইরকমভাবে কেস জিততে চাইছেন। অগ্নিজিৎ মুখার্জির এত খারাপ অবস্থা, ভাবতেও খারাপ লাগে। তখন ভজন মিত্তির বুঝতে পেরে যায় যে অলরেডি গীতা সবটা জেনে গেছে, আর কোনো কিছু লুকানোর নেই। এরপর গীতা বলে, আমার কিন্তু ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে, এরপর যখন সবার সামনে সত্যিটা আসবে তখন কেমন লাগবে বলুন তো। এরপর ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি করে ফোনটা কেটে দেয়। বড়বাবু বলে, সব ঠিক আছে তো? গীতা বলে, একদম, সব ঠিক না থাকলে কি করে হবে, আমি তো সব ঠিক করে রাখবই। ওই মেয়েটা জানেও না ও কার পাল্লায় এসে পড়েছে, এবারে ওকে উচিত শিক্ষা দিয়ে ওর জায়গাটা দেখিয়ে দিতে হবে। এর মধ্যেই স্বস্তিক শুধু ভাবতে থাকে গীতার কথা, আর ভাবে, ওই মেয়েটাকে আমি এত ভালোবাসি, কোনো একদিন ওই মেয়েটাকে আমি বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। এদিকে সাত্বিক স্বস্তিকের ফোনটা ধরে নিয়েছে, আর তারপরেই মাই লাভকে ফোন করেছে, আর ফোনটা চলে গেছে গীতার কাছে। এরপর স্বস্তিকের ফোন থেকে ফোনটা গেছে বলে ফোনটা ধরেছে গীতা, আর বলে, আপনাকে আমি বারণ করেছিলাম না, বারবার করে বারণ করেছি আপনি আমাকে ফোন করবেন না, করবেন না, করবেন না, তাহলে কেন আমাকে শুধু শুধু ফোন করেন বলুন তো? এরপর সাত্বিক বলে, আপনি করে কথা বলেন, আপনার কথা বলার স্টাইল শুনেই তো আমি মনে হচ্ছে আপনাকে চিনতে পেরে গেছি। তখনই ভয় পেয়ে গেছে গীতা, আর বলে, এটা নিশ্চয়ই ওই সাত্বিক বাবু, এটা কি করে সম্ভব? উনি কি তাহলে আমাকে ধরে ফেললো? এবার তো অনেক বড় সমস্যা আসতে চলেছে আমার জীবনে।